দর্শক, আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের ত্রিশালের কানহর বাজার, যেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর AKM আহসান কবির স্যারের রিসার্চ প্রজেক্টের কাজ চলমান রয়েছে। স্যারের ডিপার্টমেন্ট হচ্ছে অ্যানিম্যাল সায়েন্স এবং সেটার উপর ভিত্তি করে উনি যে রিসার্চটা করছে আজকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব যে এই প্রজেক্ট বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে কাজে লাগতে পারে এবং বৃহৎ স্বার্থে কিভাবে ব্যবহার করা যেতে পারে। আকিস্পিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নূরে জান্নাত। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহের ত্রিশালের কানহর বাজার মিনার ডেইরি ফার্মে। আমার সাথে আছেন একজন গবেষক, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির গবেষক প্রফেসর ডক্টর AKM আহসান কবির এবং একজন খামারি মোহাম্মদ ইসরাফিল। আমরা একটু জানার চেষ্টা করব স্যারের প্রজেক্টের সাথে খামারির সংযোগটা কি বা কিভাবে একজন খামারি লাভবান হচ্ছেন। স্যার, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। আমরা ডেইরি খামারি বৃন্দ দুধ এবং মাংসের জন্য আসলে পশু পালন করে থাকেন, কিন্তু এখান থেকে আমাদের একটি বড় অংশ আসে কিন্তু আসলে গোবর এবং গোমূত্র উৎপাদন হয়। কিন্তু গোবরটাকে আমরা কেউ কেউ সংরক্ষণ করেন, কেউ কেউ সংরক্ষণ করতে পারেন না। বাংলাদেশে গোবরের ব্যবহারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিছু আছে আসলে বাইরে ফেলে দেওয়া হয় এবং কিছু অংশ সরাসরি সারা বছর রেখে দিয়ে আসলে কিছু অংশ কৃষকরা জমিতে দিয়ে থাকেন। কিন্তু সেটা হচ্ছে ফার্মইয়ার্ড ম্যানুর হিসেবে আমরা এটা ব্যবহার করি, কিন্তু তার পুষ্টিগুণ কিন্তু সঠিকভাবে পান না। তাহলে এখান থেকে বর্তমানে যেভাবে আমরা গোবরটাকে ম্যানেজ করছি সেটার ক্ষেত্রে পরিবেশ দূষণ হচ্ছে এবং সাথে সাথে পুষ্টিগুণ সম্পন্ন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য এবং প্লান্টের উপযোগী যে সকল সয়েল নিউট্রিয়েন্ট থাকা দরকার সেই উপযোগী কম্পোস্ট বা জৈব সার কিন্তু আমরা দিতে পারছি না। সুতরাং আমরা একটা চিন্তা করলাম যে কৃষককে যদি অর্থনৈতিকভাবে লাভবান করতে হয়, টিকে থাকার জন্য অবশ্যই এখান থেকেও বিক্রি করে কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব। এবং এই সম্ভবটি হচ্ছে যে আমরা গোবরটাকে যদি ওনারা বিক্রি করার সুযোগ পান তাহলে আমাদের দেশে ওনারা গোবরটাকে বিক্রি করতে পারবেন, সংরক্ষণও করবেন, পানিতে দিয়ে দিবেন না, পানি দূষণ হওয়ার সম্ভাবনা থাকবে না, অর্থনৈতিকভাবে উনিও স্বাবলম্বী হবেন। এবং আমরা যেটা মনে করতে চাই সেটা হচ্ছে এই গোবর বিক্রি করে কিন্তু দেখা যায় যে ওনার যে শ্রমিক খরচ, সেই শ্রমিক খরচটা কিন্তু অনেকটা উঠে আসবে। আর পরোক্ষভাবে পরিবেশকে দূষণ মুক্ত করতে পারবো আমরা এবং মাটির যে উর্বরতা শক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে সেই উর্বরতা শক্তিকে রক্ষা করতে চেষ্টা করতে পারবো এবং আমরা নিরাপদ খাদ্য তৈরিতে, কারণ জৈব সার ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য তৈরিতে সহায়তা করতে পারবো। এই চিন্তা করে আমরা আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এবং বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায়, যেটাকে ফান্ডিং করছে অল ভিশন প্রজেক্টের আওতায় আমরা একটি গবেষণা সম্পন্ন করছি এবং সেই সম্পন্নের মাধ্যমে আমরা BAUHT বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হাইড্রোথার্মাল কম্পোস্ট ট্রিটেড কম্পোস্ট উৎপাদনের একটি প্রকল্প হাতে নিয়েছি এবং সেখান থেকে আমরা এই গোবরকে কিভাবে অর্থনৈতিকভাবে মানে বিক্রির একটি রাস্তার চ্যানেল তৈরি করা যায় এবং কৃষক এখানে লাভবান হতে পারেন, পরিবেশকে সংরক্ষণ করতে পারি এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে এবং আমরা নিরাপদ খাদ্য তৈরিতে বাংলাদেশকে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে এগিয়ে যাওয়া যায় সেদিকের জন্য চেষ্টা। তাহলে স্যার, এই ব্যাপারগুলো একজন খামারি কিভাবে দেখছেন বা লাভবান হচ্ছেন সেই ব্যাপারটা একটু আমরা একজন খামারির কাছ থেকেই জেনে নিই। থ্যাংক ইউ। চাচা, কেমন আছেন? জি, ভালো আছি ইনশাআল্লাহ। এই যে স্যারের প্রজেক্টে আপনাদের আসলে উপকারটা কি হচ্ছে? আমি মোহাম্মদ ইসরাফিল, এই মিনার ডেইরি খামারের স্বত্বাধিকারী। আমাদের যে সমস্যা, আমাদের খামারি করতে গেলে বিভিন্ন সমস্যা আসে। আমাদের গোবরটা আমাদের একটা মানে সমস্যায় ওয়েস্টেজ রূপ, মানে এটা ফালানোর জায়গা থাকে না। স্যারের যে BAUHT প্রজেক্টে যে সফলতা, এটা যদি সফলতা আসে তাহলে আমরা এখান থেকে ভালো একটা অর্থ পাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা কিভাবে? গোবর বিক্রি করে? গোবর বিক্রি করে। আচ্ছা, তো আপনার গরু আছে কত? আমার গরু আছে এখানে 20টা। দৈনিক গোবর হয় 300 কেজি। 300 কেজির মতো দৈনিক হয়? মাসে হয় 10 টনের মতন। 10 টন? 10 টন। আচ্ছা, সেটা তো অনেক। 10 টন থেকে আমি যদি 1.5 টাকা কেজিও আসে তাহলে আমি 15,000 টাকা একটা লেবারের টাকা আমার এই থেকে চলে আসে। তো এই গোবরটা আগে যখন এই প্রজেক্টে ছিলেন না তখন এই গোবরটা এখানে ফেলেই রাখতেন না অন্য কিছু করতেন? এখানে ফেলে রাখতাম। এখানে ফেলে রাখলে বিভিন্ন খামার ফিশারি প্রজেক্টে যেত, ওইতে কমপ্লেইন আসতো, মানুষজন অভিযোগ জানাতো, অভিযোগ আসতো। এখন এই অভিযোগ থেকে আমরা রক্ষা পেয়েছি। আচ্ছা, আপনার পরিবেশ দূষণটাও হচ্ছে না? আচ্ছা, তাহলে এটা যদি বাণিজ্যিকীকরণ হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হয়? অবশ্যই। আচ্ছা, এটা শুধু তো আপনি না, যত খামারি আছেন আশেপাশে সব খামারিরা শিখবে, দেখবে, বিক্রি করতে পারবে। তাহলে আপনি চান যে এই প্রজেক্ট আসলে সফল হোক? অবশ্যই।
আচ্ছা ঠিক আছে Thank you. চাচা, ধন্যবাদ। ধন্যবাদ। স্যার এই ব্যাপারগুলো তো আমরা একটু বিস্তারিত জানবো, এই প্রজেক্টটা নিয়ে আপনি কিভাবে কাজ করছেন, কোথায় করছেন, আমাদেরকে একটু বিস্তারিত যদি জানান। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা যেটা কাজটা করি সেটা হচ্ছে যে কৃষক এখন গরু থেকে প্রতিদিন গোবরটা রাখেন এবং একসাথে যখন গোবরটা রাখে তখন আমরা এই গোবরটাকে নিয়ে আমরা ক্যারি করি, মানে ট্রলি অথবা পাওয়ার টিলার অথবা ডেমো ট্রাক, যেখানে যার যেরকম আছে বড় আকারের, প্রতিদিন সকালে আমরা নিয়ে যাই আমরা একটা প্রোডাকশন প্ল্যান্টে নিয়ে যাই, প্রোডাকশন প্ল্যান্ট এখানে প্রসেস করি। এখানে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা একসাথে কিন্তু ওনারা মানে টন টন বিক্রি করতে পারছেন এবং আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে, যদি এটা নির্ভর করে যাচ্ছে উদ্যোক্তা অথবা শিল্প মালিক কিভাবে এটাকে বড় করবেন, কতটুকু কিন্তু মানে একই প্রক্রিয়ার মধ্য দিয়ে 10 দিনের মধ্যেই আমরা একটা 10 দিনের মধ্যেই করে ফেলা 10 যাচ্ছে, দিনের মধ্যে সারে যেটা অনেক পরিণত বেশি করা যাবে। সময় লাগতো আগে। চলেন আমরা আসলে সেই প্রোডাকশন প্ল্যান্টটা চলে যাই। আরে আকিস ফিডাইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। স্যার আমরা তো চলে আসলাম আপনার প্রজেক্টের কাজ যেখানে চলমান। প্রথমে আগে প্রজেক্টের সম্পর্কে একটু জানবো, এই যে BAUHT এটার মিনিংটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আসলে এটা হচ্ছে যে আমরা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হাইড্রোথার্মাল ট্রিটেড কম্পোস্ট প্রোডাকশন প্ল্যান্ট, এখানে আমরা হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট পদ্ধতিতে আমরা কম্পোস্টটি প্রদান করি এবং BAU-তে আমরা এই গবেষণাটি কাজটি BAU-তে হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল সায়েন্স এবং আমার তত্ত্বাবধানে হচ্ছে, কিন্তু গবেষণাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যম দিয়ে অর্থায়নে সংগঠিত হচ্ছে। আমরা এখানে একজন PhD স্টুডেন্ট কাজ করছে এবং 4-5 জন মাস্টার্স স্টুডেন্ট এখানে কাজ করে। আমি মোহাম্মদ জাহিদ হাসান, PhD ফেলো, ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল সায়েন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমার গবেষণার বিষয় ছিল হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট প্রযুক্তিতে উদ্ভাবিত বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হাইড্রোথার্মাল ট্রিটেড কম্পোস্ট, যেটি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বড় পরিমাণে গরু বর্জ্যকে ঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য একটি যুগান্তকারী মাধ্যম হিসেবে পরিচিত লাভ করবে বলে আমি মনে করি। আমি সাদিয়া আফরিন রিতা, ভূগোল ও পরিবেশের একজন ছাত্রী। আমি এই প্রকল্পের রিসার্চার হিসেবে কাজ করছি। আমরা জানি গোবর থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন নিঃসরণ হয়ে থাকে তা এই প্রকল্পের মাধ্যমে 3 ভাগের 1 ভাগ নিঃসরণ হয়ে থাকে, যার ফলে যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাহায্য করে থাকে। আসলে আমরা হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট বলতে আসলে কিছুই না। হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে পানিকে ফুটিয়ে গরম করা হয় অথবা বাষ্পকে ব্যবহার করে লিগনোসেলুলোজ যে বায়োমাস আছে, যেমন হলো কাউডাং, ওইরকম আমরা যে লিগনোসেলুলোজ বায়োমাসটাকে আমরা ডাইজেশনে করার জন্য ডিগ্রেডেশন করতে ভাঙতে ব্যবহার করে থাকি। হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট করলে কম সময় লিগনোসেলুলোজ বায়োমাসটা একেবারে ডিগ্রেডেবল হয়ে যায় এবং এখানে ডিকম্পোজিশন হয়ে যায়। সুতরাং আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা যে BAUHT কম্পোস্ট আছে, এই কম্পোস্টে আমরা 10 দিনের মধ্যে আসলে কম্পোস্টের প্রক্রিয়া শেষ করতে পারি। কম্পোস্ট আসলে এমনিতে কতদিন লাগে? এমনিতে আমাদের সাথে 60 থেকে 90 দিন সময় লাগে। 60 থেকে 90 দিন থেকে সেটা আপনারা 10 দিনে নামিয়ে 10 দিনে আমাদের মধ্যে সম্পন্ন করা যায়। আমরা এটাকে সোশ্যালি অ্যাকসেপ্ট করার জন্য কৃষকরা যখন গোবরটাকে বাইরে ফেলে দেয়, দেখছেন যে পাশের বাড়ির লোকেরা কিন্তু অবজেকশন দেয়, অনেক অসুখ বিসুখ হয়, কিন্তু আসলে এখানটা রাখার জন্য আর জায়গারই দরকার হয় না। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসি, প্রতিদিন কালেকশন করে নিয়ে এসে আমরা হিউজ পরিমাণ গোবরকে, অত একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির মধ্যে যদি মনে করেন যে আমি প্রতি মাসে 30 টন সার তৈরি করবো, 30 থেকে 50 লাখ টাকা যদি ইনভেস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা 30 টন প্রতি মাসের একটা ইনভেস্টমেন্ট একটা প্ল্যান্ট আমরা এরকমভাবে তৈরি করতে পারি। চলেন আমরা দেখি। আমাদের কাছে প্রথমে আমরা ট্রাকের মাধ্যম দিয়ে অথবা ট্রয়েলের মাধ্যম দিয়ে কৃষকদের কাছ থেকে এটাকে সংগ্রহ করি। এই গোবরটাকে সংগ্রহ করি। অনেক সময় ফ্রেশ গোবরটাও চলে আসে। আপনারা জানেন যে ফ্রেশ কাউডাং এর মধ্যে কিন্তু 80 থেকে 85% ময়েশ্চার থাকে। আবার কিছুদিন আমরা রেখে দিলে একটু ময়েশ্চারটা কমে যায়। কিন্তু আমরা কম্পোস্টের জন্য সবচেয়ে ভালো ময়েশ্চার হচ্ছে যে 60 to 65% ময়েশ্চার রাখতে হয়, কার্বন নাইট্রোজেন রেশিও ঠিক করতে হয়। তো আপনাকে যেটা বলছিলাম যে আমরা কৃষকের কাছ থেকে গোবরটাকে আমরা সংগ্রহ করি। এই সংগ্রহ করার পরে আমরা একটা প্ল্যান্টে নিয়ে যাই, প্ল্যান্টের প্রসেসিং প্ল্যান্টে। চলেন আমরা দেখি। এই প্ল্যান্টটি হচ্ছে যে আমাদের কাছে এটা হচ্ছে একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টের মধ্যে আমরা যে কাজটি করা হয় যে এখান থেকে ধরেন স্টিম নিয়ে যাই, আমরা এখান থেকে আসলে প্রসেস করি। কিন্তু আমরা
এখানটা যে এখানে আছে গোবরটাকে আসলে নিয়ে এখানে এই ভিতরে একটা ইনলেটের মধ্যে দিই। এটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, আমরা ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট আসে এখানটা একটা মানে হলারের মধ্যে একটা স্ক্রু হলারের ভিতরে আমরা পাস করি। কিন্তু এই স্ক্রু হলারের এখানে মেকানিজমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট করি, মানে এখানে স্টিম আসে। আচ্ছা, এখানে স্টিম আসে এবং এখানে প্রেসার থাকতে হবে, যে কত প্রেসারে দিব, কত টেম্পারেচারে দিব, সব স্টিম আসলে থাকতে হবে। এই স্টিমটি আসে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্রয়লার আছে, এই ব্রয়লারটা আমরা এখানে আসলে কাঠের উড ড্রাইভেন ব্রয়লার ব্যবহার করছি, কিন্তু বর্তমানে আমরা সাস্টেনেবল মানে পরিবেশ সম্মত করার জন্য আমরা কিন্তু গ্যাস ওভেন ব্যবহার করতে পারি। এখন এই ব্রয়লার থেকে এখানে মধ্যে পানি থাকে, এই পানিটা থেকে আসলে এখান থেকে স্টিমটা উৎপাদন হয়। এই স্টিমটা এখান থেকে আমাদের কাছ থেকে আস্তে আস্তে যেভাবে চলে আসে, চলে আসার পরে এই জায়গা থেকে আমরা নিয়ে এসে স্টিমটা এর ভিতর দিয়ে আমরা পাস করি। আচ্ছা, ওইদিকে এখানটায় পাস করি। পাস করা বলতে এখান থেকে আরো আমাদের যদি মনে হয় যে আমরা বড় করবো তখন কিন্তু আসলে লম্বা করতে পারি। এখান থেকে আমাদের ডবল ভাবে আরেকটা জায়গাতে আমরা টেনে নিয়ে যাই, কারণ আমাদেরকে রোটেশন করে ডিগ্রেডেশন করার জন্য। নেওয়ার পরে আমাদের গোবরটাকে একখানে পড়ে যায়, পড়ে গেলে এখানে স্টিমে যখন আমরা ধরেন টেম্পারেচার বেশি ছিল, কারণ আমরা জানি যে সেলুলোজ বা লিগনিন বন্ড 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রেকডাউন হয়। ব্রেকডাউন হয়ে গেলে এখানে ডিগ্রেডেবল হয়ে যায়, কিন্তু অন্য সময় যখন থাকে তখন কিন্তু এটা হয় না। তাহলে এখন আমরা যখন টেম্পারেচার এসে যায়, আমাদের ওখান থেকে যে ভিতরে যে অংশটুকু আছে এখান থেকে আমরা যদি আপনাদেরকে যদি দেখাতে চাই যে এখানে আমি দেখবেন যে এখান থেকে আসলে গোবর পড়ে যায়, এখান থেকে গোবরগুলো আসে, আসার পরে একটা জায়গায় ভিতর দিয়ে আসলে পড়ে। এখানে পড়লে তখন কিন্তু স্টিম যেহেতু থাকে সেখানে কিছু কিছু বাষ্প আকারে থেকে যায়। এই বাষ্পটাই এবং এর ভিতরে আমাদের 3 দিনের থেকে 4 দিন সময় লাগে, মানে 72 থেকে 96 ঘন্টা এটা আবহাওয়ার উপর নির্ভরশীল। তবে 96 ঘন্টার মধ্যে সেটা আবার নরমাল টেম্পারেচারে চলে আসে, মানে অটোমেটিক্যালি। তাহলে আমরা যেটা বলেছিলাম যে একটা ইনিশিয়াল ফেজ টেম্পারেচার ফেজ থাকে এবং একটা থার্মোফিলিক ফেজ থাকে 70 ডিগ্রি সেলসিয়াস উঠতে, যেটা কমপক্ষে 45 দিন সময় লাগে ন্যাচারাল মাইক্রো অর্গানিজমে। কিন্তু এখানে কিন্তু আমরা এই যে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আসলে টেম্পারেচারের যে ফেজটি, থার্মাল যে ফেজটি টেম্পারেচার যা বার্ন করার জন্য ব্যবহার করি বা ডিগ্রেডেশনের জন্য ব্যবহার করি এবং ডিকম্পোজিশন যেটা বলি সেটা কিন্তু ওর ভিতর থেকে হয়ে যাচ্ছে। এখন পরের একটি ধাপ থাকে, সেটা হচ্ছে বলে কিউরিং স্টেজ। এই কিউরিং স্টেজে এখন আপনারা মনে হবে যে না, এখানে তো আমি সবকিছু কিন্তু আসলে করে ফেলছি, এখানে উইড সিড ধ্বংস হয়ে গেছে, এখানে যে সকল উপকারী মাইক্রো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে, প্যারাসাইট যেগুলো ছিল সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। সেগুলো পরবর্তীতে আমরা এখানে যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন আমাদের দেশে উপকারী একটা মাইক্রোস অর্গানিজমস আছে, সেই উপকারী মাইক্রোসটা আমরা চেক করে দিই। এখন এই স্টোরেজ পিটে 24 ঘন্টা থেকে ধরেন আমাদের প্রথমে এখন যেটা টেম্পারেচার আছে 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টা পরে 90 থেকে 180, এরকম ভাবে 72 ঘন্টা থেকে 96 ঘন্টার মধ্যে আবহাওয়ার মধ্যে 2-3 দিনের ভেতরে এটা আসলে নরমাল টেম্পারেচার চলে আসে। এই নরমাল টেম্পারেচার যখন চলে আসে তখন আমরা এটাকে আরেকটা ভাবে কালেকশন করি, কারণ তখন কিন্তু থার্মাল স্টেজে একদম পুরোটাই থেকে থাকে, আর টেম্পারেচার ওঠার কোনো সুযোগ আসলে থাকে না। এখন ওইটাকে নিয়ে আমরা ওটাকে নিয়ে আমরা যেহেতু আমাদের এখানে উপকারী মাইক্রোবস অনউপকারী মাইক্রোবস সবই আসলে ধ্বংস হয়ে গেছে, আমরা এবং কম্পোস্ট হচ্ছে মাইক্রোবিয়াল, অবশ্যই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি থাকতে হবে, মাইক্রো অর্গানিজম থাকতে হবে। তখন আমরা এই মানে এই যে ঠান্ডাটাকে যে নিয়ে আসি, এখান থেকে আমরা ইন্ডিজিনাস মাইক্রো অর্গানিজম যেটা মাটির জন্য উপকারী আমাদের দেশের থেকে আমরা কালেকশন করি, কালেকশন করে এখানে আমরা স্প্রে করে দেই, স্প্রে করে দেই, মানে ইনোকুলেশন করে দেই। আচ্ছা, বুঝতে পেরেছি। ওই জিনিসগুলো একটু দেখবো স্যার, একটু ওই পাশে গিয়ে দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ, চলেন আমরা ওইদিকে যাই দেখি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এই বয়লারটি আসলে হয়ে আসলো, আসার পরে এখানে আমরা এটাকে বলছি কম্পোস্ট পিট। এই কম্পোস্ট পিটটির কাছে দেখবেন যে এখন আমরা যদি এটা হাত দিই আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আসলে ঠান্ডা হয়ে গেছে। এটা আমরা আসলে কত সুন্দরভাবে এখানে কিন্তু হাতে মানে দেখা যাচ্ছে না, আপনি যদি দেখেন যে আসলে কিন্তু ঠান্ডা অনুভব করছে, মানে এখানে কিন্তু হাতে আসলে একটা নরমাল একদম মানে কমফোর্ট ফিল করছে। তো এখানে যখন ঠান্ডা হয়ে যায়, এটা কতদিন রাখা হয়েছে এখানে? এটা এখন হলো আমরা নরমালি 7 দিন পর্যন্ত এখানে আজকে রেখেছি, এর জন্য কিন্তু আসলে এখানে 4 দিনের মধ্যে আসলে হয়ে যায়। আচ্ছা, তারপর স্প্রেটা কোথায় করেন? স্প্রে করা বলতে এখান থেকে যখন আমাদের হয়ে গেল, কুলিং হয়ে গেল, তখন আমাদেরকে মাইক্রো অর্গানিজমসটা এখানে আমরা অ্যাড করব। এটা কি স্প্রে করার জন্য রাখা হয়েছে? এখানে আমরা আসলে স্প্রে করার জন্য আসলে এটাকে আমরা রেখেছি বলতে এখান থেকে আমরা নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে আসার পরে এখান থেকে আমাদের মাইক্রো অর্গানিজমসটা আমরাকে অ্যাড করব। আমরা আমাদের দেশে ইন্ডিজিনাস মাইক্রো অর্গানিজমস একটা আছে, আমরা এটা আসলে জাপানিজ একটি প্রযুক্তির আইসোলেশন করে, তবে আমাদের দেশে আমরা যে দেশের মাটির উপযোগী যেমন সেই দেশ থেকে কালেকশন করতে পারি। এই সারের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু যে আমরা গোবরটা এখান থেকে নেই,
কিন্তু আমরা যদি সাপ্লাই দিতে চাই যে রংপুরে দিব, তো রংপুরের মাটির থেকে কিন্তু আমি এই মাইক্রো অর্গানিজমসটা আইসোলেট করি। আচ্ছা, তাহলে হচ্ছে কি তাদের সাথে অ্যাডাপ্টেশনটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তার আবার যদি মনে হয় যে আমরা নরসিংদীতে একটা আলু চাষের জন্য ব্যবহার করব, তা নরসিংদী থেকে যখন আমি অর্ডারটা পাই, নরসিংদীর কাছ থেকে কিন্তু ওই যে মাইক্রো সয়েল থেকে আমরা মাইক্রোসটা কালেকশন করে নিয়েছি। সেই জন্য এটাকে বলে ইন্ডিজিনাস, বলতে আমরা লোকালি কি কালেকশন করছি। এই কালেকশন করার পরে দেখবেন যে এখান থেকে দেওয়া হয়েছে, এই দেওয়ার পরে তাহলে এখান থেকে দেখেন যে আসলে আমরা একটু নরম ময়েশ্চার চলে আসছে, এই ময়েশ্চারটাকে একটু ড্রাই করা দরকার। তাহলে আমরা যেটা ড্রাই করি সেটা হচ্ছে যেখান থেকে আসলে আমরা ফ্যানে ব্যবহার করব, তবে আমরা কখনোই যেন রোদ্রে ব্যবহার করব না, সরাসরি সানলাইটে দিব। আচ্ছা আচ্ছা, এটা একটা শেডের নিচে করতে হবে, অবশ্যই সানলাইটে দেওয়া যাবে না, কারণ সানলাইট দিলে নাইট্রোজেন গুলো চলে আসে। তাহলে এইটা কি ড্রাই ফরম্যাটে এসেছে। এখানে ধরেন এখানে আসলে এখন 40% ময়েশ্চার আছে, 40% ময়েশ্চার, কিন্তু আমরা জানি যে সারকে কিন্তু মানে বাংলাদেশের যে কম্পোস্টের নিয়মাবলী আছে সেখানে কিন্তু 20% বেশি ময়েশ্চার থাকা যাবে না। আচ্ছা, 20% বেশি ময়েশ্চার থাকলে সেটাকে আসলে আমরা জৈব সার মার্কেটিং করার জন্য মানে আমরা সার্টিফিকেশন পাই না। এটা ক্রাশ করেন কোথায়? এখানে আসলে ক্রাশিং করতে যেটা ক্রাশার জন্য একটা ক্রাশার মেশিন আছে, তবে এখান থেকে আমাদের দেশে এখন বর্তমানে এরকম অ্যাভেলেবল আসলে ক্রাশার আছে। আমরা এখানে ক্রাশার করি এবং সাথে সাথে নেটিং করি। নেটিং করে এখানে দুই ধরনের গ্রেডিং হয়। এখান থেকে দেখবেন যে আসলে আমাদের যে র প্রোডাক্টটা চলে আসে ফাইনাল প্রোডাক্টে, এবং এখান থেকে একটু বড় আকারে যেগুলো আছে সেগুলো চলে আসে। এটাকেও পরবর্তী আমরা আবার ওর ভিতরে নিয়ে আসি, কিন্তু এখানে একটি সার। এবং শেষে এসে যদি দেখেন যে আসলে এখানটা যে আমাদের এটা হচ্ছে যে একদম ফাইনাল প্রোডাক্ট, এটাকে আমরা পরে বস্তার ভিতরে আসলে দিয়ে আমরা মার্কেটিং করে নিয়ে যাই। এটা আসলে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এখানে ময়েশ্চার দেখবেন যে 20-এর নিচে আছে, এবং এটার মধ্যে অ্যাবসলিউটলি কাউডাং হলো র ম্যাটেরিয়ালস, এবং আমরা বিএইচটি কম্পোস্ট এখানে হাত দিয়ে কোনোভাবে পরামর্শ রেডি ডেলিভারির জন্য এখানে রেডি। আচ্ছা, এখন হচ্ছে কোন ধরনের গবাদি পশুর জন্য আসলে আপনি এটা সাজেস্ট করবেন? এটা হচ্ছে আমরা যেটা বলি এই পদ্ধতিতে রুমিন্যান্টসের জন্য আসলে যেটাই দরকার হবে, এখানে হচ্ছে গোবরেরটাকে ব্যবহার করি। আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ছাগলের বিষ্ঠা থেকে তৈরি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছাগলের বিষ্ঠা থেকে তৈরি করা, মানে ছাগলের বিষ্ঠাটাকে কিন্তু আসলে করা যাবে। এবং এখানে তবে আমরা মানে গবেষণায় একটা হর্টিকালচার এতে দেখবেন যে ছাগলের বিষ্ঠার সারটা কিন্তু আমাদের দেশে এখন জানছেন যে ড্রাগন চাষ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা, তো ড্রাগন চাষের জন্য এটা কি ভালো? ড্রাগন চাষের জন্য ছাগলের এটা অন্য জৈব সারের তুলনায় অনেক বেশি ভালো। কাউডাঙের তুলনায় জৈব সারে বেশি, ড্রাগনটা বেশি। মানে ড্রাগনে কিন্তু পুষ্টি হলো ছাগলের এতে কিন্তু পুষ্টিমান আসলে বেশি থাকে, নাইট্রোজেন বেশি থাকে। তাহলে এখন এই টেকসই গো বর্জ্য ব্যবস্থাপনা বা স্মার্ট পশুপালন, এটাতে এটার ভূমিকাটা কি থাকবে? স্মার্ট পশুপালনের কথা যদি আমরা বলি, আসলে আমরা কয়েকটা ভাবে ব্যবহার করতে পারি। আমাদের এখান থেকে আমরা বর্তমানে আমরা আগে একটা দেখেছেন যে কৃষকরা গবাদি পশুর যে গোবরটাকে হয়তো কালেকশন করে একটা জায়গায় ফেলে যায়, ইউরিনটাকে বা অসটারটাকে আরেক জায়গায় ফেলে দিচ্ছে, পরিবেশটাকে দূষণ করছে। তাহলে আমাদের এখানে কিন্তু আমরা যদি মনে করি যে না, আমরা সকালবেলার মধ্যে দিয়ে আমাদের একটা কারখানা যাবে, সে কিন্তু আসলে আমাদের কাছে সরাসরি নগদে বিক্রি করে দিতে পারতেছে, আমি সেটাকে কিন্তু আমরা প্রসেস করতে পারছি। এখন যে একটা ইন্ডাস্ট্রিতে চালতে গেলে যখন প্রচুর পরিমাণে ভলিউমাস দরকার হয় র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালসটা কিন্তু এখন বাংলাদেশে অনেক অ্যাভেলেবল আছে, কিন্তু র ম্যাটেরিয়ালসগুলোকে ফেলে দিয়ে আমরা একদিকে পরিবেশকে দূষণ করছি, আবার আমরা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে পারছি না। আপনি আগে একটু দেখেছিলেন যে আমাদের এই উদ্যোক্তা কিন্তু প্রতি মাসে 15,000 টাকার গোবর বিক্রি করেন, তো 20টা গরুর থেকে। তো ওনার এখানে কিন্তু যে লেবারটা আছে সেই লেবারটার কষ্ট কিন্তু আসলে উঠে যায়। এবং আমরা যদি মনে হিসাবে যদি দেখেন যে 15,000 টাকা মানে হচ্ছে কিন্তু দিনে 500 টাকা, দিনে 500 টাকা মানে কিন্তু 20টা গরুর থেকে মানে প্রতিটা গরু 25 টাকার গোবর বিক্রি করতে। তা 25 টাকা গরু কিন্তু গোবর, অনেক সময় 25 টাকা গরু গোবর মানে কি বাংলাদেশে কিন্তু আধা লিটার দুধ। তো সবসময় কিন্তু দুধ দেয় না, কিন্তু গোবর কিন্তু প্রতিদিনই থাকে। বুঝতে পেরেছি। ধন্যবাদ স্যার, আমাদেরকে চমৎকারভাবে বিশ্লেষণ করে আপনি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনার প্রজেক্টটা দেখালেন। আমি আশা করব এটা আসলে সফলতার মুখ দেখবে এবং বাণিজ্যিকীকরণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, এবং দীপ্ত কৃষি টিভিকেও ধন্যবাদ। তবে আমরা আশা করছি এবং আমরা গবেষণার যে প্রাপ্ত ফলাফলগুলো আসছে সেখানে দেখি যে আসলে এটাকে একটা মানে লার্জ ভলিউম ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যাওয়া যায়, লার্জ ভলিউম ক্যাটেল ম্যানিউরকে আমরা সহজেই প্রক্রিয়াজাত করতে পারবো, এবং জৈব সারের যে চাহিদা আছে বাংলাদেশে সেই চাহিদাকেও আমরা মেটাতে পারবো বলে আশা করি। ধন্যবাদ আপনাকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক,
আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই যে AKM আহসান কবির স্যারের প্রজেক্টটা উনি আসলে কিভাবে এই BAU HT কম্পোস্ট সারটি প্রসেস করছেন, কিভাবে তৈরি করার পর এটা আসলে আমাদের খামারিদের কাজে লাগতে পারে, কৃষকদের কাজে লাগতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কেন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখার জন্য যথেষ্ট। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সরড বাই এয়ার মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন।